আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা ক্যাপিটালস ফ্যান্সদের জন্য তো একটা বাজে অবস্থা যে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলতে পেরেছে, 3 ম্যাচে 3টিতে তারা হেরেছে। এখন ঢাকা পর্ব সেরে তারা সিলেট পর্বে চলে গেছে, যেখানে আগামী 7, 9, 10 এবং 12 জানুয়ারি তারা সিলেট পর্বে মোট 4টি ম্যাচ খেলবে। এখন 4টি ম্যাচের আগে তাদের অনেকগুলো বিষয়কে ক্লিয়ারিফাই করতে হবে যে কিভাবে তারা এগোবে, তাদের টিম কম্বিনেশনটা কোন দিকে তারা নিবে। কারণ তাদের যদি আমরা টিমটা দেখি, তাদের দলের মধ্যে জেনুইন ব্যাটসম্যান আছে মোটে 4 জন: তানজিদ তামিম, লিটন দাস, স্টেফেন স্কেরাজা, শাহাদাত হোসেন দীপু। থিসারা পেরা যদিও বোলিং অলরাউন্ডার, কিন্তু সেঞ্চুরির পর তো তাকে আর বোলিং অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা যাবে না, তাকে এখন ব্যাটসম্যান হিসেবে ধরলাম, যেহেতু সে ব্যাটিংই করছে, বোলিং করছে না। তো 5জন জেনুইন ব্যাটসম্যান, তারপর কিন্তু তাদের কাছে আর কোনো ব্যাটার নেই। শুভম রাঞ্জানি, চাতুরাঙ্গা ডি সিলভা, এগুলোকে আসলে না অলরাউন্ডার ধরা যায়, না বোলার ধরা যায়, না ব্যাটসম্যান ধরা যায়। আর তাদের যেই বোলার আছে 3-4 জন, তারাও কিন্তু সবাই পারফর্ম করছে না। কমপক্ষে তো একটি ম্যাচের মধ্যে 4জন বোলার থাকলে 2জন বোলার কমপক্ষে ভালো বল করতে হয়, সেটা তাদের দ্বারা হচ্ছে না। যে কোনো টিম যদি তারা আগে যদি 5জন ব্যাটসম্যান নিয়ে খেলে, তাহলে তাদের বোলিং শক্তিটা বেশি থাকে, অথবা যদি তারা বোলার কম নিয়ে খেলে ব্যাটিং শক্তিটা বেশি থাকে। এখানের মধ্যে না তাদের ভালো ব্যাটসম্যান আছে, বা ব্যাটসম্যান যারা আছে তারা পারফর্মও করছে না, আবার তাদের বোলারও আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছে না, তাদের দলে জেনুইন কোনো অলরাউন্ডারও নেই। যদি ব্যাটসম্যানদের কথা বলি, যেটা বলছি যে তাদের টপ অর্ডার 4জন ব্যাটসম্যান রয়েছে। তানজিদ তামিম, সে 3 ম্যাচে খেলে করেছে 30, 9 এবং 19 রান মাত্র, লাস্ট 2 ম্যাচে পারফর্ম করতে পারেনি। লিটন দাস প্রথম ম্যাচে 31, তারপরের ম্যাচে 0 এবং থার্ড ম্যাচে করেছে মাত্র 2 রান, লাস্ট 2 ম্যাচে মাত্র 2 রান করেছে, 3 ম্যাচেও কোনো তার পারফরমেন্স নেই। এখন তাদের দলে মূল 2জন ওপেনার ব্যাটসম্যান যদি তানজিদ তামিম, লিটন দাস, তারা যদি পারফর্ম না করে, এবং লোকালদের মধ্যে বড় তারকা তারা 2জন, তাহলে দলের অবস্থা কিন্তু এমনি ব্যাকফুটে চলে যায়। তারপর 3 নম্বরে থাকা স্টেফেন স্কানাজাই প্রথম ম্যাচে 17 করেছে, দ্বিতীয় ম্যাচে 46, তৃতীয় ম্যাচে 0 করে আউট হয়ে গেছে। সে একটি ম্যাচ ছাড়া কিন্তু ভালো করতে পারছে না। শাহাদাত হোসেন দীপু প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয় ম্যাচে 50 করেছিল, কিন্তু থার্ড ম্যাচে কিন্তু 3 রান করে আবার আউট হয়ে গেছে। থিসারা পেরেরা শুধুমাত্র কনসিস্টেন্টলি পারফর্ম করছে। প্রথম ম্যাচে 8 বলে 17, দ্বিতীয় ম্যাচে 9 বলে 21, তৃতীয় ম্যাচে 60 বলে 103 রান করেছে। প্রথম দুটি ম্যাচে শেষ দিকে এসে ফিনিশিংয়ের দায়িত্বটা তার উপরে পড়েছে, যতটুকু পেরেছে সে করেছে, কিন্তু লাস্ট ম্যাচে সে সেটা বড় স্কোর করেছে, কিন্তু দল জিততে পারেনি। আর তাদের যে অলরাউন্ডার, যে তথাকথিত যে অলরাউন্ডারগুলো আছে, থিসারা পেরেরা, শুভম রাঞ্জানি, চাতুরাঙ্গা ডি সিলভা এবং আলাউদ্দিন বাবু, এই 4জনই কিন্তু অলরাউন্ডার, আপনি তাদেরকে ধরতে পারবেন না। যেমন থিসারা পেরেরা 3 ম্যাচের মধ্যে 2টি ম্যাচে বল করেছে, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে 2 ম্যাচে মাত্র 2 ওভার বল করেছে। তারপর শুভম রাঞ্জানে সে 2 ম্যাচ খেলেছে, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ 2 ম্যাচ খেলে সে রান করেছে 24 এবং 6 রান, এবং বল হাতে সে করেছে 2 ওভারে 24 রান এবং 3 ওভারে 33 একটা। আবার যদি চাতুরাঙ্গা ডি সিলভার কথা বলি, প্রথম ম্যাচে সে করেছে, মানে প্রথম ম্যাচ খেলতে পারেনি, দ্বিতীয় ম্যাচে 1 রান করেছে, তৃতীয় ম্যাচে 20 বলে 11 করে অপরাজিত ছিল। আর বল হাতে সে একটি ম্যাচে, দ্বিতীয় ম্যাচটিতে 1 ওভারে 9 রান করে, এবং তৃতীয় ম্যাচটিতে সে 2 ওভার 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। এখন সেও কিন্তু প্রপার অলরাউন্ডার হিসেবে তাকে খেলানো যাচ্ছে না, প্রপার অলরাউন্ডার বা এজ এ ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করতে পারছে না, বলার হিসেবে পারফর্ম করতে পারছে না। আরেকজন আলাউদ্দিন বাবু, যাকে বোলিং অলরাউন্ডার হিসেবে ধরা হয়, তার বোলিংটা খুব একটু ভালো হচ্ছে না। প্রথম ম্যাচে 4 ওভার 43 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 35 রান দিয়ে একটি শিকার করেছে, তৃতীয় ম্যাচে যদিও একটু কিছুটা ভালো করেছে, 3 ওভার 15 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে, কিন্তু রানের কথা বললে সে 3টি ম্যাচে একদম ডিজাস্টার ব্যাটিং করেছে, 1, 13 এবং 0 রান করে আউট হয়ে গেছে। এখন এমন অবস্থায় তাদের টপ অর্ডার 4জন ব্যাটসম্যান পারফর্ম করছে না, শুধুমাত্র থিসারা পেরেরা পারফর্ম করছে 3টি ম্যাচে। আর তাদের অলরাউন্ডার যে 3জন রয়েছে, শুভম রাঞ্জানে, চাতুরাঙ্গা বা আলাউদ্দিন বাবু, কেউই পারফর্ম করতে পারছে না, না ব্যাট হাতে না বল হাতে। আর তাদের যে জেনুইন যে 4জন বোলার আছে, এর মধ্যে মুস্তাফিজুর রহমান, তারপর নাজমুল ইসলাম অপু, এই 2জন সবগুলো ম্যাচ খেলেছে। এর মধ্যে মুস্তাফিজ প্রথম ম্যাচে অনেক এক্সপেন্সিভ ছিল, সে 4 ওভার 48 রান দিয়ে একটি শিকার করেছে, দ্বিতীয় ম্যাচে কিছুটা কম রান দিয়েছে, 4 ওভার 33 রান দিয়ে একটি, এবং তৃতীয় ম্যাচে খুবই ভালো করেছিল, 4 ওভার 19 রান দিয়ে একটি শিকার করেছে। তারপর মুস্তাফিজ কিন্তু দলের যে লিডিং বোলার হিসেবে যে পারফর্ম করার কথা, সেটা তার থেকে পাওয়া যাচ্ছে না। নাজমুল ইসলাম অপু লেফট আর্ম স্পিনার, সে 3 ম্যাচ খেলে মাত্র একটি উইকেট শিকার করেছে। প্রথম ম্যাচে 4 ওভারে 26 উইকেট নিয়ে, দ্বিতীয় ম্যাচে 3 ওভার 26 উইকেট নিয়ে, তৃতীয় ম্যাচে 3 ওভার 29 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে। প্রথম 2 ম্যাচে ইকোনমিক্যাল ছিল, কিন্তু উইকেট পায়নি। লাস্ট ম্যাচে এক্সপেন্সিভ ছিল, একটি উইকেট পেয়েছে। আর মুকিদুল ইসলাম প্রথম 2টি ম্যাচ খেলেছিল, প্রথম ম্যাচে যদিও ভালো করেছিল, 4 ওভার 27 রান দিয়ে 2টি উইকেট, দ্বিতীয় ম্যাচে 3 ওভার 1 বলে 37 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে, তৃতীয় ম্যাচে সে একাদশের বাইরে চলে যায়। তার জায়গাতে আবু জায়দ রাহি 4 ওভারে 49 রান দিয়ে একটি উইকেট শিকার করে, খুব বেশি এক্সপেন্সিভ ছিল। নেক্সট ম্যাচে তাকে হয়তো আবার ড্রপ করা হবে। আর আলাউদ্দিন বাবুর কথা তো বললামই, 4 ওভারে 43 3টা, তারপর 4 ওভারে
35 একটা এবং সবশেষ 3 ওভার 15 রানে একটি উইকেট শিকার করেছে। এখানে তাদের বোলারদের থেকে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, তাদের ব্যাটসম্যানরা পারফর্ম করছে না, অলরাউন্ডার যে যারা আছে কয়েকজন তারাও জেনুইন অলরাউন্ডার না। তো এই মুহূর্তে তাদের দলের মধ্যে জেনুইন অলরাউন্ডার দরকার। ভালো মানের সবচেয়ে বড় কথা তাদের দলে কোনো ভালো মানের বিদেশি ক্রিকেটার নেই। স্টিফেন স্কানা যায় বড় কোনো নাম না, থিসারা পেরেরা তো এখানে মন্দের ভালো হিসেবে খেলছে, আর বাকি যে দুইজন ক্রিকেটার আছে শুভম রাঞ্জন এবং চাতুরঙ্গা ডি সিলভা তাদের তো ফার্স্ট ইলেভেনে থাকারই কথা না যদি তাদের বড় ক্রিকেটাররা আসতো। এখানে তাদের 4জন বড় ক্রিকেটার যারা বিপিএলে আসেনি এখন পর্যন্ত, তারা হচ্ছে জনসন চার্লস, সে ইনজুরিতে পড়ে গিয়েছে যার কারণে সে আসতে পারেনি, যদিও আসলে 4-5 ম্যাচ খেলে সে ILT20-তে চলে যেত শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য। তারপর তাদের পাকিস্তানি রিক্রুট সাইম আইয়ুব, সে আসেনি জাতীয় দলের খেলা থাকার কারণে পাকিস্তানের। তারপর এখন আবার ইনজুরিতে পরে 6 সপ্তাহের জন্য ছিটকে গেছে। এবং তাদের যে ইউএর যে পেস বোলার জহুর খান সেও আসেনি, তারপর পাকিস্তানি পেসার শাহনওয়াজ দাহানি আসেনি। এই 4জন ক্রিকেটার না সাথে কিন্তু তাদের প্ল্যান বি রেখে প্ল্যান সিতে তাদের যেতে হয়েছে, যার কারণে কিন্তু শুভম রাঞ্জানে চাতুরঙ্গ খেলছে। এর আগে প্রথম ম্যাচে খেলেছিল আমির হামজা এবং ফারমানুল্লাহ সাফিম। তারপর যখন সাইম আইয়ুব যখন ক্যান্সেল হয়ে যায় তখন সাইম আইয়ুবের পরিবর্তে তার নামিবিয়ার উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান জেপি কোটজিকে কিন্তু তার দলে ভিড়িয়েছে, যদিও সে দলের মধ্যে আছে, তাকে এখনো 11-এ নামানো হয়নি। আর তারা পরবর্তীতে জেসন রয়কে দলে ভিড়িয়েছে। ইংল্যান্ডের এই টপ অর্ডার ডানাতি ওপেনার ব্যাটসম্যান জেসন রয়ের সাথেও চুক্তিটা খুব বেশি একটা বড় চুক্তি না, 2-3 ম্যাচের চুক্তি। সেও ILT20-তে খেলতে চলে যাবে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলতে। তার আগে সে 2 থেকে 3টি ম্যাচ খেলতে পারে আগামী 7 জানুয়ারি, 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি খেলার না খেলার সম্ভাবনা টিকে আছে তার ILT20 টিমের সাথে চুক্তির হিসাব করে, কারণ ILT20 শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে, তার দল শারজার খেলা শুরু হবে 12 জানুয়ারি থেকে। এখন যদি তারা একদিন আগে অর্থাৎ 10 জানুয়ারি তাকে তাদের টিমের সাথে চাই, সেক্ষেত্রে সে 7 এবং 9 জানুয়ারি যে রংপুর রাইডার্স এবং চিরং কিংসের বিপক্ষে যে সিলেটে 2টি ম্যাচ আছে ঢাকার, সেই 2টি ম্যাচ খেলে চলে যাবে। আর যদি আরও একদিন এক্সটেন্ড করতে পারে সেক্ষেত্রে 10 জানুয়ারি যে ম্যাচটি রয়েছে তাদের, সেই ম্যাচটি সে খেলে যেতে পারবে। তারপর সে যদি 3টি ম্যাচ খেলেও তাও কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হবে না, কারণ জেসন রয় যদি আসে ওপেনিংয়ে হয়তো বা তানজিদ তামিম এবং লিটন দাস যে কোনো একজনকে নিচে নামে আনা হবে, তখন জেসন রয় ওপেন করবে। কিন্তু শুধুমাত্র একজন জেসন রয়ের পারফরমেন্সে কিন্তু ঢাকার পক্ষে জেতা কিন্তু প্রায় অসম্ভবের দিকে চলে যাচ্ছে। শাহনওয়াজ দাহানির সাথে জহুর খান এই দুজন যদি চলে আসতো, বিশেষ করে এই দুজন বোলার, দুজনই পেস বোলার, এই দুজন চলে আসলে কিন্তু তাদের শুভম রাঞ্জানে বা চাতুরঙ্গা ডি সিলভাকে তাদের খেলাতে হয় না। এখন ধরলাম যে তারা তো আসবে না, জনসন চার্লসও আসবে না, সাইম আইয়ুব আসবে না, কিন্তু যারা আসবে এর মধ্যে জেপি কোটজি দলের সাথে আছে এবং আরেকজন জেসন রয় দলের সাথে যোগ দিবে খুব শীঘ্রই, আগামীকালকের মধ্যে দিয়ে দিবে বা পরশু দিনের মধ্যে যোগ দিয়ে 7 তারিখ প্রথম ম্যাচটি খেলবে। সেক্ষেত্রে 11 থেকে তারা কাকে ড্রপ করবে, তাদের কাছে ড্রপ করার জন্য অপশন আছে শুভম রাঞ্জন এবং চাতুরঙ্গা ডি সিলভা। এখন এই দুইজনের একজনকে ড্রপ করা হলে তাদের একজন বোলিং অপশন কমে যাবে, কিন্তু বোলিং অপশন কমালেও তাদেরকে ড্রপ করতে হবে। যদি তারা আবার স্টিফেন স্কেনাজাইকে কমাতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের আরও বিপদ হতে পারে, কারণ স্কেনাজাই কিন্তু মোটামুটি বাংলাদেশের কন্ডিশনের সাথে আস্তে আস্তে মানিয়ে নিতে যাচ্ছে, যদিও লাস্ট ম্যাচে 1 বলে 0 করে আউট হয়ে গেছে, কিন্তু তারপরও স্টিফেন স্কেনাজাইকে রাখা উচিত। যদি তাকে ড্রপও করা হয় সেক্ষেত্রে জেপি কোটজিকে যাতে খেলানো হয় বিদেশি ব্যাটসম্যান, তার জায়গাতে যাতে অন্য কাউকে যাতে একাদশ থেকে যদি কেউ বাদ যায় বিদেশিদের মধ্যে, যাতে তারা বাদ দেয় শুভম রাঞ্জনে অথবা চাতুরঙ্গা ডি সিলভাকে, কারণ এই দুজন তো পারফর্ম করতে পারছে না। সেক্ষেত্রে তখন ওপেন করবে, দেখা যাবে যে তখন তানজিদ তামিমের সাথে জেসন রয়কে ওপেন করালে এবং 3 নাম্বার পজিশনে লিটন দাস খেলে সেক্ষেত্রে একটু সাফল করলে তাদের দলটা, তাহলে তারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলেও করতে পারে। এখন যেহেতু সিলেট পর্বে খেলা শুরু হচ্ছে আগামীকাল 6 জানুয়ারি থেকে, কালকে কোনো খেলা নেই ঢাকা ক্যাপিটালসের, আগামী পরশু দিন 7 জানুয়ারি তারা রংপুর রাইডার্সের বিপক্ষে শক্তিশালী দলের বিপক্ষে নামছে। একদিকে যেরকম ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচ খেলে 3টিতে হেরেছে, অন্যদিকে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু 3টিতে 3টি জয়লাভ করেছে, সবচেয়ে শক্তিশালী দলের সাথে কিন্তু ঢাকা ক্যাপিটালস নামতে যাচ্ছে। যার কারণে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালসের ওই ম্যাচটি যদি ঢাকা ক্যাপিটালসের জন্য ডোর ডাই ম্যাচের মতো, কারণ অলরেডি 3 ম্যাচে 3টি হেরে কিন্তু ঢাকা ক্যাপিটালস ব্যাকফুটে চলে গেছে। তাদের নেক্সট যে 9টা ম্যাচ আছে 9 ম্যাচের মধ্যে তাদের 6 থেকে 7টি ম্যাচে জয়লাভ করতে হবে যদি সেরা 4 বা প্লে অফে উঠতে হয়। এখন যদি রংপুর রাইডার্স এতটা শক্তিশালী যদি তাদের কাছে হেরে যায় তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস 1 পা দিয়ে রাখবে, তারা একদম ছিটকে যাবে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড থেকে। তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস কীরকম পারফরমেন্স করে। আর জেসন রয় খুব সম্ভবত 2 থেকে 3টি ম্যাচ খেলবে, কমপক্ষে 2টি ম্যাচ খেলবে 7 এবং 9 জানুয়ারি। তবে 2 ম্যাচে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য পরিবর্তন করার সম্ভাবনা খুবই কম। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে সাব্বির রহমান এবং হাবিবুর রহমান সোহান এই দুইজন ক্রিকেটার অবহেলিত থেকে যাচ্ছে। হাবিবুর রহমান সোহান প্রথম ম্যাচটি খেললেও সে 2 বলে 6 রান করে আউট হয়েছে, তারপর তাকে ড্রপ করে শাহাদাত হোসেন দীপকে খেলানো হয়, তারপর দীপু 50 করাতে কিন্তু সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কিন্তু সাব্বির রহমান যাকে নিয়ে ফার্স্ট 11 থেকে খেলার একটা পরিকল্পনা করা হচ্ছিল যে সাব্বির রহমান ফার্স্ট 11 থেকে খেলবে, কিন্তু সে 3 টিমে চলে গেলেও সাব্বির রহমানের মতো ক্রিকেটার কিন্তু 11-এর বাইরে রয়েছে। কিন্তু রিসেন্টলি সে কিন্তু যে T20 লিগে একটা খেলে এসেছে, সেখানে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করে এসেছে, সেই
পারফরমেন্স বিবেচনায় তাকে একাদশে রাখার দরকার ছিল। এখন যদি তাকে একাদশে রাখা হয় সেক্ষেত্রে শাহাদাত হোসেন দীপুকে ড্রপ করতে হবে অথবা তানজিদ তামিমকে ড্রপ করতে হবে, কারণ লিটন দাসকে তো তারা ড্রপ করবে না। এখন দেখার বিষয় তানজিদ তামিম লিটন দাস যেহেতু দুইজন অফ ফর্মে আছে, এখান থেকে কাউকে ড্রপ করা হয় কিনা, যদি কাউকে বলতে তানজিদ তামিমকে ড্রপ করা হয় কিনা, আর যদি ড্রপ করা না হয় সেক্ষেত্রে দুজনকে হয়তো বা ওপেনিং থেকে একজনকে সরিয়ে আনা হতে পারে। তো দেখা যাক ঢাকা ক্যাপিটালস কি করে। তাদের জন্য একটা প্রায় ডোর ডাই ম্যাচের মতো রংপুর রাইডার্স, কারণ শক্তিশালী দলের বিপক্ষে খেলা, কারণ ওই ম্যাচটি যদি তারা হেরে যায় তাহলে কিন্তু তারা একদম প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর যদি তারা ওই ম্যাচটা জিতে যায় তাহলে রংপুর রাইডার্সকে হারানোর কারণে কিন্তু তারা একটা ভালো একটা আশা পাবে যে তারা প্লে অফের সমীকরণটা ভালোভাবে করতে পারবে। আর এই ফাঁকে যদি তারা কিছু ভালো মানের বিদেশি বোলার দলের সাথে ভেড়াতে পারে, কারণ যেহেতু শাহনাজ দাহানি বা জহুর খান দলের সাথে যোগ দেয়নি এখন পর্যন্ত, তাদের ব্যাকআপ পেসার দরকার। শুভম রাঞ্জানে বা চাতুরঙ্গা ডিসেল দিয়ে তাদের হবে না, তাদের জেনুইন পেস বোলার তাদের দরকার, জেনুইন বিদেশি ক্রিকেটার তাদের দরকার। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ঢাকা ক্যাপিটালস কি করে। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।